191 রানে অল আউট বাংলাদেশ, তাও আবার কার সাথে? জিম্বাবুয়ের সাথে। আপনি এই অবস্থা থেকে বাংলাদেশের মন খারাপ, আপনি উত্তেজিত? এটাই আমাদের নর্মাল পারফরমেন্স। আচ্ছা, বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে অনেক টিভি চ্যানেল, অনেক ইউটিউব চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটররা অনেকভাবে হতাশা জ্ঞাপন করছে, অনেকভাবে বলছে যে কি করলো বাংলাদেশ, জিম্বাবুয়ের সাথে 191 রানে 191 রানে অল আউট হয়ে গেল, কাজটা খুবই খারাপ হয়েছে, খুবই কষ্ট পাইছে, কেন হইলো, কিভাবে হইলো, এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে আমাদের দেশের মিডিয়াগুলো। আসলে কি অনেক বেশি আলোচনা সমালোচনা করার মতো জায়গা আছে? বাংলাদেশ কি খারাপ খেলেছে? আলোচনা করব এই বিষয় নিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্ট নিয়ে। আজকে প্রথম দিন শেষ হলো, যেখানে মাত্র 124 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। বাংলাদেশ দল তাদের 10 উইকেট হারিয়ে 191 রান করেছে এবং জিম্বাবুয়ে বিনা উইকেটে সেখানে 67 রান করে ফেলেছে, আর মাত্র 124 রান পিছিয়ে আছে। প্রথম দিন শেষ। কি হতে পারে সেটা পরে আলোচনা করব, তবে কি হয়েছে এগুলো একটু ডিসকাশন করি। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম অনেক কি বলে, অনেক ক্ষুব্ধ, অনেক আশাহত হয়েছে। তো আমি আসলে আশাহত হই নাই। আমি যে পারফরমেন্স করেছে বাংলাদেশ দল, আমি আশাহত হই নাই। এটা বাংলাদেশ দলের এভারেজ পারফরমেন্স টেস্টে। এটা দল আমরা কার বিপক্ষে খেলছি সেটা ম্যাটার করে না কখনোই বাংলাদেশের জন্য। বাংলাদেশ মনে করেন যে পাকিস্তানের সাথে যদি খেলে তাহলেও একই অবস্থা হয়, ইংল্যান্ডের সাথে খেললেও একই অবস্থা হয়, ইন্ডিয়ার সাথেও একই অবস্থা, জিম্বাবুয়ের সাথেও একই অবস্থা হয়। কারণ আসলে বাংলাদেশ মানসিকভাবে একটা জায়গায় আটকিয়ে গেছে। সেটা হচ্ছে আমরা টেস্ট ম্যাচে আমরা 150 থেকে 200 রান, 220 রান পর্যন্ত আমরা করতে পারি। টি-টোয়েন্টিতে আমরা 120 থেকে 140 রান আমরা করতে পারি এবং ওয়ানডেতে 220 থেকে 250 রান আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের আটকিয়ে যাওয়া একটা অবস্থান। মনে করেন, বলতে পারেন এভাবে, একটি পেঁয়াজ বেড়ে উঠতে উঠতে হঠাৎ করে থমকে গেছে, মাটির নিচে থমকে গেছে, হাজারো বছর পার হয়ে গেছে, পেঁয়াজ আর বড় হয় না, ছোট হয় না, এভাবেই আছে, পচেও যায় না, থমকে আছে। তো বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে আমি এটার সাথে তুলনা করব। কারণ বাংলাদেশ দল খুব রেয়ার যেগুলা, যে আমরা 300-400 রান করে ফেলবো, এইটা আমরা যখন 20টা বা 25টা ম্যাচ খেলবো টেস্ট ম্যাচ, তাহলে 30টা ম্যাচ খেললে সেখানে একটা ম্যাচ আমরা এরকম করব। সেটা কি হবে? যেহেতু আমরা 30 ম্যাচে একবার এমন করব, সেটাকে বলবো আমরা অঘটন। আর ঘটনা কোনটা বলবো? যেটা আমরা সবসময় করে আসছি। সুতরাং 191 রানে অল আউটকে কেউ অঘটন বলবে, এটা আমি মানতে পারি না। 191 রানে অল আউট এটা হচ্ছে ঘটনা। বাট ওই যে মাঝে মাঝে আমরা অন্যান্য দলের সাথে যখন করে ফেলবো 350, 400, 500 রান, সেটা হচ্ছে অঘটন। কারণ আমরা 30 ম্যাচে একটা হয়ে গেলে সেটা অঘটনই বলা যায়। রেয়ার কেস তো আর এক্সাম্পল হিসেবে দাঁড় করাতে পারেন না আপনি, তাই না? যেটা রেয়ার সেটা হচ্ছে রেয়ার, অঘটন। আর যেটা সচরাচর ঘটে সেটাই হচ্ছে অ্যাভারেজ পারফরমেন্স। আমাদের আমাদের এক্সাম্পল যদি সেট আপ করতে হয়, আমরা এখান থেকে সেট আপ করবো। এখন আসেন 191 রানে বাংলাদেশ কিভাবে অল আউট হয়ে গেল। এটা নিয়ে আলোচনা করার মতো আমি আসলে কোনো জিনিস দেখি না। আমি মনে করি না বাংলাদেশ 200 রানের উপরে করতে পারে বা 300 রানের উপরে করতে পারে সব সময়। এটা বললাম তো, এই যে 30 ম্যাচ খেললে একবার করবে। তো এটা নিয়ে আলোচনার, দুঃখ পাওয়ার কিছু নেই। তবে যেভাবে আউট হয়েছে এই ধারণগুলো একটু তারপরে বলে দিই কিভাবে হচ্ছে। সবসময় একইভাবে হয়, নতুন করে বলার কিছু নেই। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ওনারা ব্যাটিং ওপেনিং করতে নেমেছিলেন, দলের শুরু করতে নেমেছিলেন, গাঁথতে বিল্ডিং এর নেমেছিলেন। তবে গাঁথনি না গেতে ওরা বিল্ডিং এর নিচে ওরা নিজেই গাঁথনি হয়ে গেছে। ওই যে প্রেম আমার উপরে পড়েছে বলে না, আমি তো প্রেমে পড়িনি, আমার উপরে প্রেম পড়েছে। ওরা ইটের
ওই যে বিল্ডিং এর শুরু করতে নেমে ওরা ইটের গাঁথতে গিয়ে ওরা নিজেদেরকে নিজেরা গেঁথে ফেলেছে। জয় 14 রান করে খোঁচা দিয়ে আউট হয়েছে। এ পর্যন্ত সে 30 বার এভাবে আউট হয়েছে। ইনশাল্লাহ অর্ধশতকের দেখা খুব তাড়াতাড়ি পাবে। সাদমান ইসলাম 12 রান, যেই শট খেলছে, ফিল্ডার কোথায় আছে না আছে দেখাশোনার কোনো প্রয়োজন নাই, 12 রানে আউট হয়ে গেছে। মমিনুল হক একমাত্র বাংলাদেশের অর্ধশতক রান করেছে, 56। মমিনুল হকের আউটও এই যে একেবারে যেভাবে মাসাকাজ্জা যেভাবে আউটটা করেছে, একেবারে নর্মাল ফিল্ডিং সাজিয়ে একটা ট্র্যাপ করেছে, সেইখানটায় সে ক্যাচ দিয়ে এসেছে। আমাদের অধিনায়ক শান্ত 40 রান করেছে, ভালো স্কোর করেছে। আগামী 20 ম্যাচের জন্য অধিনায়কত্বর ভার কাঁধে তুলে নিয়েছে এবং আগামী 20 ম্যাচের জন্য সে দলে স্থায়িত্ব নির্ধারণ করে ফেলেছে। নিজের জায়গায় সে নিজে নির্ধারণ করে ফেলেছে 40 রান করে। মুশফিকুর রহিম খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে 4 রান করে, কারণ তার যেই ডেডিকেশন, যা প্র্যাকটিসে তার যেই মনোনিবেশ, সেই মনোনিবেশ করার জন্য আসল খেলা থেকে, মেন খেলা থেকে তাড়াতাড়ি আউট হয়ে সে প্র্যাকটিসে চলে গেছে, প্র্যাকটিস করবে, কারণ পরবর্তী ম্যাচে মানে ম্যাচে যখন খেলবে সে যেন ভালো খেলতে পারে। তো আজকের এটা কি ছিল? আজকের এটা তো ম্যাচ, বুঝলাম না। তারপরে আসেন জাকির আলী অনিক 28 রান করেছে। সামনে এসে ডাউন উইকেট এসে তুলে মেরেছিল, যখন দেখলো যে আসলে 7 উইকেট চলে গেছে, তখন আর সে দাঁড়ায় থাকাটা একটা লজ্জাজনক, অপমানজনক তার কাছে মনে হয়েছিল। তার জন্য সে সুইসাইড করেছে, ডাউন উইকেট এসে উপরের দিকে তুলে দিয়েছে, সুইসাইড করেছে। মেহেদী হাসান মিরাজ একমাত্র 1 রান করে আউট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের 7 ব্যাটসম্যানের প্রপার, আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছিলাম এবং এই প্রপার আমরা 7 জনে এইভাবে আউট হয়ে গেছি। তো এখন এক পর্যায়ে 88 রানে বাংলাদেশের 2 উইকেট ছিল, 87-এ। তারপরে উইকেটের যেভাবে পতন ঘটেছে, মনে হয় যে মুড়ি নিয়েছি হাতের ভিতরে, হাতের তালু বন্ধ করতে ভুলে গেছি, যার কারণে গড়গড় গড়গড় করে সব মুড়ি পড়ে গেছে হাতের থেকে। বাংলাদেশের উইকেট যখন পড়ে ঠিক এভাবেই পড়ে। এখন কথা হচ্ছে এই যে 191 রান, এটা শুরুতে এমনও হতে পারে বাংলাদেশের যে 100 রানে কোনো উইকেট যায় নাই, কিন্তু পরবর্তীতে ওই 100 রানে অল আউট, এইভাবে হয়। আবার অনেক সময় মনে করেন 10 রানে 3টা, 20 রানে 5টা, 6টা যাইয়া ওই যে লাস্টে দিয়া আমরা 2-3 জন আছে, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, এরা বলাররা মিলে টিলাইয়া 2-একটা রান টান কইরা ওই যে 20 রানে 7 উইকেট চলে যাওয়ার পরও লাস্টে 3 উইকেটে আমাদের রান ওই যে 190, 200, মানে মেইন টার্গেট আমাদের ওই যে 200 রান পর্যন্ত যাবা, এটা যেভাবে হোক এটাই হয়। তো আসলে তাদের সম্বন্ধে বেশি কিছু আমার বলার নাই, কারণ এটা সবসময় হয়ে আসছে, এটি হয়ে আসবে। তবে বাংলাদেশ দল অদূর ভবিষ্যতে এই শিক্ষা সফর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাংলাদেশ দল এখন ঢেলে সাজানো হচ্ছে, এটার জন্য ওয়েট করতে হবে। আগামী 5 বছর পরে হয়তো বাংলাদেশ কিছুটা ভালো পর্যায়ে যাবে। এটা আমি কেন বললাম, এটা আসলে ফানি করে আমি বলি নাই, দুষ্টামি করে বলি নাই, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে বাংলাদেশ দল এখন যে 3rd ডিভিশন খেলা যারা শুরু করে ক্রিকেট জীবন, আগে এটা হইতো না। তারা শুধুমাত্র আওয়ামী লীগ করলে 2টা দল ছিল, আওয়ামী লীগ করলে তাদেরকে সুযোগ দিত, আর কাউকে সুযোগ দিত না। তো বাংলাদেশের বিসিবি যে বোর্ড ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে এখন বাংলাদেশ দল 2টা দল আগে খেলতো, এখন 7টা দল 60 আপনার টিম এখন অংশগ্রহণ করে 3rd ডিভিশন লিগে। সুতরাং প্রায় 1,500 ক্রিকেটার, 1,500-2,000 ক্রিকেটার প্রতি বছর নতুন করে ওরা আসে। এই 1,500-2,000 থেকে অন্তত 10-15 জন তো ভালো ক্রিকেটার হয়তো হইতেই পারে। আর আগে এই সুযোগটা ছিল না, আগে 30 জন প্লেয়ার আসতো, তারা নিজেরা খেলে নিত। কইছে তুমি আওয়ামী লীগ করো, তুমি এদিকে আসো, তুমি কি করো, হ্যাঁ তুমি অন্য দল করো, যা লাথি দিয়ে বের করে দিত, এরকম ছিল। যাক, এটা ফসল পেতে আপনার 5 বছর লাগবে, আস্তে আস্তে ডেভেলপ করবে। আর যারা আউট হয়েছে তাদের প্রতি এক বাড়তি সমবেদনা, তোমরা এভাবে প্র্যাকটিস চালিয়ে যাও। জয়, তুমি এভাবে খোঁচা দিবা সবসময়, এভাবে করবে। আর মুশফিকুর রহিম সিনিয়র ক্যাম্পেইনার, প্র্যাকটিসে অঝর ঘাম ঝরায়, সে খেলায় বেশি একটা সময় দিতে পারে না, কারণ তার প্র্যাকটিসটা করতে হয়তো। সবার আগে তো প্র্যাকটিস ছাড়া কোনো প্লেয়ার কিন্তু কোনোভাবেই সে ভালো করতে পারে না, যার কারণে সে মাঠে নেমে খুব তাড়াতাড়ি আউট হয়ে প্র্যাকটিসে চলে গেছে।